নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরজিকর কাণ্ড আবার বিস্ফোরক মোড় নিয়েছে। আজই 3 আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। আর তার পাশাপাশি খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনো মন্ত্রী নেতার নির্দেশে পুলিশ কোনো ধামাচাপা দেওয়ার কাজ করেছিল কি না। কিন্তু এই পুরো বিতর্কের মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটা কোথায়? প্রশ্নটা শুধু এই নয় যে 3 পুলিশ অফিসার কেন সাসপেন্ড হলেন, প্রশ্নটা আরও গভীর। ঘটনার রাতে কি হচ্ছিল, কেন এত ফোন কল করতে হয়েছিল স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীকে, কেন পোস্টমর্টেম নিয়ে প্রশ্ন, কেন তড়িঘড়ি মৃতদেহের সৎকার ক্রিমেশন। আর যদি তৎকালীন প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ ওঠে, যেটা উঠেছে ইতিমধ্যেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হতে পারে কি না এবং সেই তদন্তে তার পদ্ধতিটা কি হতে পারে, স্যাংশন লাগবে কি কোনো পক্ষের। দেখুন, আজকের ভিডিওতে আমরা এই গোটা বিষয়টি বুঝব 4টি স্তম্ভে: ফোন কল, পোস্টমর্টেম, ক্রিমেশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে। আজকে ইতিমধ্যেই আপনারা বেশ কিছু ইউটিউবে ভিডিও পেয়েছেন, সেখানে শুভেন্দু অধিকারী আজকের এই 3 অফিসারের সাসপেনশন নিয়ে কী বলেছেন, এইসব কথাগুলো এসছে। সুতরাং ওই কথাগুলো দেখিয়ে, ওই বিষয়গুলো দেখিয়ে আপনাদেরকে আমি বিষয় চর্বিত চর্বণ করতে চাই না। আমরা শুধু যে 4টি বিষয় নিয়ে কথা বললাম, 4টি স্তম্ভ, ফোন কল কার? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাতে 100টা ফোন কল করেছিলেন, 100 বার কথা বলেছেন পুলিশের সঙ্গে। এত কথা কেন বলতে হলো? পোস্টমর্টেম, সেটা কতটা আইনি না বেআইনি হয়েছে সেই বিষয়টা। ক্রিমেশন, কীভাবে শবদেহ দাহ করা হলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। শুরুতেই একটা কথা পরিষ্কার করে রাখি, এই ভিডিওতে আমরা অভিযোগ, রিপোর্ট, প্রশাসনিক পদক্ষেপ আর আইনি প্রশ্ন, এই বিষয়ে 4টে বিষয়কে আলাদা করে দেখব। কারণ কোনো রাজনৈতিক বক্তব্য আর আদালতের প্রমাণিত দায়, এখনও আদালতে প্রমাণের সেই জায়গা অবধি তো পৌঁছয়নি, কিন্তু সেটা তো একদিন না একদিন পৌঁছবে। সুতরাং এখন আমরা রাখবো কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বিষয়টার ভেতরে যাব। প্রথম স্তম্ভ হচ্ছে আমাদের প্রথম আলোচনার বিষয় ফোন কল। ঘটনার বোধহয় দিন 4 পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকাশ্যে বলেছেন ঘটনার রাতে তিনি সারা রাত জেগেছিলেন, রাত 2টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং মিনিট বাই মিনিট আপডেট তিনি নিয়েছেন। এখন এখানে সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করছেন, কেন একজন মুখ্যমন্ত্রীকে একটি ক্রিমিনাল কেসে এত ঘন ঘন পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হলো? এখানে 2 রকম ব্যাখ্যা আসে। প্রথম ব্যাখ্যা প্রশাসনিক, একটি ভয়াবহ ঘটনা ঘটেছে, জনরোষ তৈরি হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে হতে পারে, তাই মুখ্যমন্ত্রী আপডেট নিয়েছেন, স্বাভাবিক ব্যাপার। এই যুক্তি রাজনৈতিকভাবে তারা দিতেই পারেন। কিন্তু দ্বিতীয় যে ব্যাখ্যাটা আসছে সেটাই বিতর্কের কেন্দ্রে। নতুন সরকারের তরফে বলা হয়েছে সাসপেন্ডেড অফিসারদের সঙ্গে ফোনে বা হোয়াটসঅ্যাপে কারা যোগাযোগ করেছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কি না, সেই নির্দেশ কি ছিল, এই সব কিছু খতিয়ে দেখা হবে। এখানেই সন্দেহটা কিন্তু তৈরি হচ্ছে। কারণ যদি মিনিট বাই মিনিট আপডেট নিয়ে থাকেন মুখ্যমন্ত্রী স্বয়ং, তাহলে প্রশ্ন উঠবে তিনি কি শুধু তথ্য নিয়েছিলেন নাকি সিদ্ধান্তও জানিয়েছিলেন, যেটা ঘটনার তদন্তে প্রভাব খাটিয়েছিলেন তিনি তার? এটা প্রশ্নটা আসবে। শুধু পরিস্থিতি তিনি জানা হচ্ছিল কি না,
নাকি তদন্তের গতিপথও তিনি নিয়ন্ত্রণ করেছিলেন। তবে এখানে একটি আইনি সতর্কতা জরুরি। ফোনে কথা হয়েছে এই তথ্য যেমন এককভাবে কোনো অপরাধ প্রমাণ করে না, তেমনি অপরাধ প্রমাণ করতে হবে এই বলে যে এই কথোপকথনের মাধ্যমে তদন্ত প্রভাবিত করা হয়েছিল, এভিডেন্স হ্যান্ডলিং করা হয়েছিল বা পরিবারকে চাপ দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। চাপ যে পরিবারের উপরে এসেছে সেটা তো ইতিমধ্যেই মোটামুটি প্রমাণিত। ইন্দিরা মুখার্জি টাকার অফার দিয়েছিলেন পরিবারকে, টাকা নিয়ে মিটিয়ে দিন। হঠাৎ কেন টাকা নিয়ে মিটিয়ে দেওয়ার কথা উঠেছিল? আর ফোন কল রাজনৈতিকভাবে সন্দেহজনক হতে পারে, কিন্তু ফৌজদারি দায় স্থির করতে হলে কল রেকর্ডস, মেসেজ ট্রেল, উইটনেস স্টেটমেন্ট এবং সেই যোগাযোগের ফলস্বরূপ নেয়া প্রশাসনিক পদক্ষেপ সব কিছুর মধ্যে একটা মিল খুঁজে দেখতে হবে। থ্রেড সুতোটা সেখান থেকে গলিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে পোস্টমর্টেম। এই মামলায় পোস্টমর্টেম ঘিরে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পোস্টমর্টেম হলো এমন একটি ধাপ যেখানে মৃত্যুর ধরন, আঘাতের প্রকৃতি, সেক্সুয়াল অ্যাসাল্টের ফরেনসিক ডাইমেনশন এবং টাইম অফ ডেথ অনেক কিছুরই প্রাথমিক বৈজ্ঞানিক ভিত্তি তৈরি হয়। উপলব্ধ রিপোর্ট যেটা পাওয়া যাচ্ছে যে নিহত চিকিৎসকের বাবা প্রশ্ন তুলেছেন, কেন পোস্টমর্টেম শুরু হতে এত দেরি হলো, কেন প্রথমে আনন্যাচারাল ডেথ কেস করা হলো এবং কেন এফআইআর তার অভিযোগের কয়েক ঘন্টা পরে নথিভুক্ত হলো। এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে সেগুলো তদন্তের জন্য অত্যন্ত গুরুতর, কারণ ক্রিমিনাল ইনভেস্টিগেশনে প্রথম কয়েক ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সময় এভিডেন্স কন্টামিনেশন, ন্যারেটিভ ম্যানিপুলেশন অথবা প্রসিডিউরাল যে ডেভিয়েশন সেটা করা হলে পরে সত্য উদ্ঘাটন অনেক অনেক কঠিন হয়ে যায়। এবং এই কারণে সিবিআই তার প্রাথমিক পর্যায়ে তাদের খুবই অসুবিধা হয়েছে, তারা অনেক কিছু ধরতে পারেনি। এখন রাজনৈতিক মহলে আরও বড় অভিযোগ উঠেছে, ঠিকমতো পোস্টমর্টেম না করে রাতের বেলায় বেআইনিভাবে তাড়াহুড়ো করে পোস্টমর্টেম করানো হয়েছিল কি না। এখানে খুব সতর্কভাবে কথা বলতে হবে। আমি যে প্রকাশ্য রিপোর্টগুলোর ভিত্তিতে স্ক্রিপ্ট তৈরি করেছি সেগুলোতে পরিবার পোস্টমর্টেম এর টাইমিং এবং প্রসেস নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু আদালত এখনও কোনো প্রকাশ্যে এই ভাষায় বলেনি যে পোস্টমর্টেম অবৈধ ছিল বা ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটি নির্দেশ দিয়েছিলেন, সেটা এখনও আদালত বলেনি। সেটা এই মুহূর্তে বলা যায় না অবশ্য, কারণ সেটা বলা হবে বিচারের শেষে। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিযোগ আছে, প্রশ্ন আছে, সন্দেহ আছে, তাহলে তদন্তে কি খোঁজা হতে পারে? খোঁজা হতে পারে পোস্টমর্টেম রিকুইজিশন কবে ইস্যু হয়েছিল, কে অনুমতি দিয়েছিল, কারা উপস্থিত ছিল পোস্টমর্টেমে, পরিবারকে কি জানানো হয়েছিল, ফরেনসিক প্রোটোকল মানা হয়েছিল কি না, আর সেই সময় পুলিশ প্রশাসনিক স্তরে কার সঙ্গে কার যোগাযোগ হয়েছিল। যদি ফোন কলের লাইন আর পোস্টমর্টেমের টাইম লাইন এক জায়গায় এসে মিলে যায় তাহলে সেটা হবে তদন্তের বড় টার্নিং পয়েন্ট। আর এটা মিলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন সারা রাতে অন্তত 100 বার তিনি কথা বলেছেন পুলিশের সঙ্গে এই ব্যাপারে। সব কথায় পোস্টমর্টেম প্রসঙ্গ ছিল না, এটা মমতার অতি বড় ভক্তও মানবে না, অর্থাৎ পোস্টমর্টেমের প্রসঙ্গ অবশ্যই ছিল। তাহলে কি ওইভাবে তড়িঘড়ি আইন ভেঙে রাতের বেলায় যে পোস্টমর্টেম, সেটা কি মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছিল? ঘটনা কিন্তু ইঙ্গিত করছে সেই দিকে। এবারের তদন্তে সেই সম্ভাবনা প্রবলভাবে উঠে আসছে। একটা তৃতীয় স্তম্ভে এবার, সেটা হচ্ছে ক্রিমেশন, অর্থাৎ দেহ দাহ করে দেওয়া। এই অংশটা
সম্ভবত সবচেয়ে ইমোশনালি এক্সপ্লোসিভ। পরিবারের অভিযোগ, তারা দেহ সংরক্ষণ করতে চেয়েছিল, কিন্তু তাদের ওপর চাপ সৃষ্টি করে দ্রুত দাহের দিকে ঠেলে দেওয়া হয়েছে। নিহতের বাবা বলেছেন, প্রচুর পুলিশ তাদের ঘিরে ফেলেছিল এবং সেই পরিস্থিতিতে দেহ করা হয়। শ্মশানে অন্য মৃতদেহগুলোর তাদের লাইন টপকে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস এক বিধায়ক এবং নেতাদের বিশেষ ব্যবস্থাপনায় দেহ দাহ করে ফেলা হয় দ্রুততার সঙ্গে, যেটাকে বলা যায় দ্রুততা শুধু নয়, অত্যন্ত দ্রুততার সঙ্গে। এত দ্রুততা কেন? যাতে দেহ পুড়িয়ে সব প্রমাণ লোপাট করা যায়, তার জন্য কি? আরও একটি গুরুত্বপূর্ণ রিপোর্টে বলা হয়েছে, পরিবার নতুন করে আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছে যে এক প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ 3 জন দ্রুত সব দাহের ব্যবস্থা করেন। পরিবারের সম্মতি নেওয়া হয়নি এবং পরিবারের পক্ষ থেকে করা সেকেন্ড পোস্টমর্টেমের দাবিও মানা হয়নি। এখানে কেন এত প্রশ্ন উঠছে? প্রশ্ন উঠছে এই কারণেই, কারণ দেহ দাহ হয়ে গেলে বহু ফিজিক্যাল এভিডেন্স চিরকালের জন্য নষ্ট করে দেয়া যায়, আর পরে ইন্ডিপেন্ডেন্টলি রিএক্সামিন করা যায় না, যে অসুবিধে সিবিআই বুঝতে পেরেছে বারবার। অবশ্য পোস্টমর্টেম হয়ে গেলে অনেক ফরেন্সিক ডকুমেন্টেশন থেকে যায়, কিন্তু ফ্যামিলি কনসেন্ট, প্রসিডিউরাল ফেয়ারনেস এবং সেকেন্ড এক্সামিনেশনের সুযোগ, এগুলো তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই কারণেই ক্রিমেশনে তাড়া দেয়া হয়েছে কি না সেটা শুধুই একটি মানবিক প্রশ্ন নয়, এটা এভিডেন্স প্রিজার্ভেশনের প্রশ্ন এবং ক্রিমিনাল ষড়যন্ত্রের তারও প্রশ্ন। এখন প্রশ্ন, এই তাড়াহুড়োর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগ কতটা? প্রকাশ্য সূত্র অনুযায়ী এখনও পর্যন্ত সরাসরি অভিযোগের কেন্দ্রবিন্দু বেশি করে কলকাতা পুলিশের আচরণ, পরিবারকে টাকা দেওয়ার চেষ্টা এবং দাহ প্রক্রিয়ার তাড়াহুড়ো বা চাপের অভিযোগ। নতুন সরকারের, শুভেন্দু অধিকারীর সরকারের বা বিজেপি সরকারের ভাষ্য হলো, কোনো মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা সেটি তদন্তে দেখা হবে। অর্থাৎ এখানেও একই কথা, ডাইরেক্ট প্রুফ এখনও প্রকাশ্যে নেই, সেটার জন্যই তদন্ত দরকার, কিন্তু ইনভেস্টিগেটিভ সাসপিশন তৈরি হয়েছে ভালো মতোই। আর তদন্তের জন্য সবচেয়ে জরুরি হবে এই চেন রিকনস্ট্রাকশান। হাসপাতাল থেকে মর্গ, মর্গ থেকে পোস্টমর্টেম, পোস্টমর্টেম থেকে বডি রিলিজ, বডি রিলিজ থেকে ক্রিমেটোরিয়াম, এই প্রতিটি ধাপে কে কখন কি নির্দেশ দিয়েছিল সেটা ওই রাতের 100 কল থেকেও অনেকটা এগিয়ে আসবে। আর আরও একটা জিনিস মনে রাখতে হবে, এখন কিন্তু মমতা ব্যানার্জির সরকার নেই, সুতরাং যে আইপিএস অফিসাররা তখন নিজেদের খুঁটি শক্ত করতে মমতা ব্যানার্জিকে খুশি করবার জন্য অন্যায় সমস্ত কাজ করেছিলেন, তারা এখন নিজেদের বাঁচার স্বার্থে কিন্তু বলবেন যে সেই রাতে মমতা ব্যানার্জি কী নির্দেশ দিয়েছিলেন, এবং সেগুলো তো কল রেকর্ডে চলে আসবে। যদি দেখা যায় প্রশাসনিক হায়ারার্কির উপরের স্তর থেকে প্রেশার এসেছে, তাহলে মামলার চরিত্রই যে বদলে যাবে এবার বলার অপেক্ষা রাখে না। এবার চতুর্থ এবং সবচেয়ে টেকনিক্যাল স্তম্ভ, তদন্তের আওতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা। আরজিকর কাণ্ডে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের বক্তব্য, যেখানে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা তদন্তের আওতায় আনার কথা বলেছেন, তা আইনি ও সাংবিধানিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধান এবং দেশের ফৌজদারি আইন অনুযায়ী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের গ্রহণযোগ্যতা ও প্রক্রিয়াটি সহজ কথায় কীরকম বলছি, সাংবিধানিক অনাক্রম্যতা, যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল ইমিউনিটি, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 361 অনুযায়ী কেবল ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যপালগণ তাদের পদে থাকাকালীন সময়ের ফৌজদারি মামলা বা গ্রেপ্তারি থেকে সম্পূর্ণ আইনি
ইমিউনিটি পান। কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বর্তমান বা প্রাক্তন যাই হন না কেন এই ধরনের কোনো ইমিউনিটি তিনি পান না। যেহেতু মমতা ব্যানার্জি বর্তমানে আর মুখ্যমন্ত্রী পদে নেই, তাই আইনগতভাবে তার বিরুদ্ধে যে কোনো ফৌজদারি বা প্রশাসনিক তদন্ত চালানো সম্পূর্ণ গ্রহণযোগ্য। সরকারি পদাধিকারী হিসেবে আইনি সুরক্ষা বা যেটাকে বলা হয় প্রায়র স্যাংশন, ঘটনার সময় মুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি তিনি ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে। সরকারি দায়িত্ব পালন করার সময় কোনো বিষয়ের জন্য তদন্ত করতে গেলে কিছু বাধ্যবাধকতা থাকে, যেমন সেখানটায় তারা তাদের এই কাজটাকে তাদের ডিউটির মধ্যে থেকে করতে হয়েছে কিনা সেটা দেখা হয়। কিন্তু অপরাধমূলক কাজ বনাম সরকারি কর্তব্য, এই যদি অভিযোগটি তার এই কর্তব্যের বাইরের কোনো অপরাধের, যেমন অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাট বা প্রভাব খাটানো, যেগুলো আরজিকর মামলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে উঠেছে, সেগুলোর সাথে যদি তিনি যুক্ত থাকেন, তবে তদন্তের প্রাথমিক পর্যায়ে বা তথ্য প্রমাণ খতিয়ে দেখার জন্য আইনি কোনো সুরক্ষা প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেই। তদন্তের ভিত্তি ও ডিজিটাল প্রমাণ সংগ্রহ করতে গেলে তাকে সেখানটায় তদন্তের আওতায় আনাই যাবে, সেখানে কোনো রকম নিষেধ নেই। তদন্তের মোড় ঘোরাতে বা অপরাধের পর তথ্য প্রমাণ লোপাট করতে উপর মহল থেকে আইপিএস অফিসারদের বেআইনি নির্দেশ দেওয়া হয়েছিল, এটা প্রমাণ করার জন্য তদন্তের আওতাভুক্ত মুখ্যমন্ত্রীকে করাই যায়। তার কল রেকর্ড ও চ্যাট খতিয়ে দেখা যায়। বর্তমান মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে অফিসারদের কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হবে। আইনি প্রক্রিয়ায় কোনো অপরাধের সূত্র খুঁজতে বা ষড়যন্ত্রের জাল উন্মোচন করতে নির্দিষ্ট আইনি নিয়ম নীতি মেনে যে কোনো ব্যক্তির, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও, ডিজিটাল ফুটপ্রিন্ট পরীক্ষা করা সম্পূর্ণ বৈধ। সুতরাং আইনি দৃষ্টিকোণ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চালানো সম্পূর্ণ গ্রহণযোগ্য। কোনো জায়গা থেকে কোনো স্যাংশনের দরকার নেই। তবে এই তদন্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় টিকিয়ে রাখতে হলে আইপিএস অফিসারদের বিভাগীয় তদন্তের বয়ান, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে রাজ্যপালের কাছ থেকে প্রয়োজনীয় আইনি অনুমতি তখন নেওয়ার দরকার হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ডিউটিতে এক রাতে 100 বার পুলিশকে ফোন করা, এটা বিরল ঘটনা শুধু নয়, এই ঘটনাই মনে করিয়ে দিতে পারে, ইঙ্গিত দেয় যে পুরো ঘটনা প্রবাহে একটা ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এবং তাহলে এই মামলায় তাকে তদন্তের আওতায় তাকে নিয়ে আসা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 4টি স্তম্ভ আলাদা আলাদা নয়, এগুলো একসঙ্গে মিলে একটা বড় প্রশ্ন তৈরি করে। আরজিকর কাণ্ড কি শুধু তদন্তে গাফিলতি, নাকি তার চেয়েও বড় কিছু হয়েছিল? কি সেই বড় কিছু? একটি সম্ভাবনা হলো সিস্টেমিক কোলাপস, আর একটা সম্ভাবনা কোঅর্ডিনেটেড কভার আপ, অর্থাৎ জিনিসটাকে ধামাচাপা দেয়া। এই দুয়ের মধ্যে কোনটা সত্যি, আবার দুটো মিলেও সত্যি হতে পারে, সেটা নির্ভর করবে টাইমলাইন রিকনস্ট্রাকশান, ডিজিটাল কমিউনিকেশান ট্রেল, পুলিশ ফাইল মুভমেন্ট, ফরেন্সিক সিকোয়েন্স এবং ফ্যামিলি টেস্টিমনি, যিনি নিহত তার ফ্যামিলি কি বলছে তাদের কথার উপরে। কারণ যদি প্রমাণ হয় প্রশাসনিক শীর্ষস্তর শুধু আপডেট নেয়নি, বরং প্রক্রিয়াকে প্রভাবিত করেছে, তাড়াতাড়ি পোস্টমর্টেম করেছে ওই রাত্রেই জলদি তাদেরকে না জানিয়ে গিয়ে পুড়িয়ে দেয়া, এই সব কিছু এর সম্ভাবনা ভীষণ রকমের প্রবল। তাহলে এই কেস আর শুধুই এক ভয়াবহ অপরাধের মামলা থাকবে না, এটি হয়ে উঠবে রাষ্ট্রীয় ক্ষমতা, পুলিশি ভূমিকা, বিচার প্রক্রিয়া ধামাচাপা দেওয়ার জন্য একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের যুক্ত হয়ে থাকার ঘটনা। আর যদি তা প্রমাণ হয়, তদন্তে প্রাথমিকভাবে
তাহলে মমতাকে বলা যায় মমতার চারপাশে বিপদের জাল ক্রমশ তাকে আরও জড়িয়ে ধরতে চলেছে। আর.জি. কর তাকে এমন বিপদে ফেলতে পারে যা তার দুঃস্বপ্নেও তিনি ভাবতে পারেননি কখনো। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানান আপনাদের বক্তব্য, সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।